নমস্কার বন্ধুরা, আবার এক নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের গন্তব্য গুয়াহাটি এবং মেঘালয়ের শিলং। আমরা চলেছি গুয়াহাটি যাওয়ার জন্য আমরা এবার বেছে নিয়েছি একটু লাক্সারিয়াস ট্রিপ। আমাদের গুয়াহাটি যাওয়া ফ্লাইটের মাধ্যমে এবং গুয়াহাটি থেকে আবার যে আমরা ফিরবো তখনও কিন্তু আমরা এই ফ্লাইটেই ফিরে আসব। তো এখন যদি আগে থেকে আপনারা ফ্লাইটের টিকিট বুক করেন তাহলে কিন্তু এই 3000 বা তার আশপাশেই এই ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন। আর আমরা আগে থেকেই একটা গাড়ি বুক করে রেখেছি, যে গাড়িটি আমাদের এয়ারপোর্ট থেকে পিক করে 5 দিন 4 রাত্রি আমাদের সঙ্গেই থাকবে এবং আবার আমাদের এয়ারপোর্টে ড্রপ করে তার ডিউটি শেষ করবে। তো এর জন্য আমাদের এই গাড়িটিতে ভাড়া পড়েছে প্রায় 18,000 টাকার মতো। সেই অনুযায়ী আমরা আমাদের এবারের যে ট্যুর প্ল্যানটা শুরু করছি। এই যাত্রায় গুয়াহাটির যে শহর রয়েছে সেই গুয়াহাটি শহরটা আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে গুয়াহাটির কামাখ্যা মন্দির ঘুরে দেখব এবং আশপাশটা ঘুরে দেখার পর তারপর আমরা চলে যাব প্রথমেই ডাউকিতে। আর ডাউকি থেকে আমরা যাব বাংলাদেশের যে বর্ডার রয়েছে, ডাউকি বর্ডার, যেটা বাংলাদেশের দিকটা হচ্ছে তামাবিল, সেই জায়গাটা হয়ে আমরা সেখান থেকে চলে যাব মাউলিলং ভিলেজ, যেটা এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ নামে পরিচিত। এই পরিচ্ছন্ন গ্রাম আমরা ঘুরে দেখব এবং সেখানে একদিন রাত্রিবাস করে তারপরের দিন আমরা চলে যাব চেরাপুঞ্জি। আর চেরাপুঞ্জিও একদিন থেকে সেই জায়গাতে একদিন রাত্রিবাস করে তারপর আমরা পরের দিন চলে যাব শিলং শহরে। আর শিলং শহরটাও আমরা একদিন ঘুরে দেখে তারপর আবার আমাদের গুয়াহাটি শহরে ফিরে এসে সেখানে কিছুটা জিনিস আরো দেখে তারপর আমরা আবার এই এয়ারপোর্টে চলে আসব আর সেখান থেকে আমরা আবার ফিরে আসব কলকাতা। তো এই হচ্ছে আমাদের এবারের গুয়াহাটি এবং মেঘালয়ের ট্রিপের পুরো বৃত্তান্ত। আমরা আস্তে আস্তে আপনাদেরকে পুরো জিনিসটা বলবো, কবে কোথায় কিভাবে থেকেছি এবং কিভাবে আমরা আমাদের জার্নির ম্যাপটা তৈরি করেছি, সবই আপনাদের আস্তে আস্তে বলতে থাকবো। তো বন্ধুরা সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে এই গুয়াহাটি আর মেঘালয়ের পুরো ট্রিপটা আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমাদের এই যে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট একদম রেডি। আমাদের এখান থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, যেটা গুয়াহাটি এয়ারপোর্ট নামে পরিচিত, সেখানে যেতে মাত্র 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট লাগে। তো সেই জন্য আমরা খুব কম সময়ের মধ্যেই যেহেতু গুয়াহাটি পৌঁছে যাচ্ছি, সেই জন্য খুব সকালের দিকের ফ্লাইটটাই আমরা ধরে নিয়েছি। সকাল 7:30টার ফ্লাইটে আমরা কলকাতা থেকে রওনা দিচ্ছি। তো 8:30টার মধ্যে আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে যাব এবং লাগেজ পিক করে আমরা ওখান থেকে প্রায় 9টার মধ্যে যাত্রা শুরু করে দিতে পারবো। সেখান থেকে আপনারা চলে আসতে পারেন গুয়াহাটি স্টেশনের কাছাকাছি যে পল্টন বাজার এলাকা, সেই পল্টন বাজারে রয়েছে প্রচুর ধরনের হোটেল। সেখানে আপনারা একটা হোটেল নিয়ে সেদিনকের জন্য থেকে যেতে পারেন আর একটু রেস্ট নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দিরটা যেতে প্রায় ঘন্টাখানেক তো লাগেই। সেই কামাখ্যা মন্দির আপনারা চলে আসতে পারেন এবং সেখানে গিয়ে প্রথমেই কামাখ্যা মন্দিরে পুজো দিন। এখানে পুজো দেওয়ার অনেকক্ষণ সময় লাগে, সকাল থেকে লাইন দিলে তবে বিকালের মধ্যে পুজো দেওয়া যায়। সেই জন্য আমরা এখানে যে ভিআইপি টিকিট হয় সেই ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য 500 টাকা। তাতেও আমাদের এই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রায় 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। তবে এই ভিআইপি টিকিট কাটার ফলে আমাদের টাইমটা অনেকটাই সেভ হয়ে গিয়েছিল। তো আপনারা যদি পারেন এখান থেকে ভিআইপি টিকিট কেটে এই মন্দিরের পুজোটা দিয়ে দেবেন।
তাহলে দেখবেন বিকালের মধ্যে আপনার পুজো দেওয়া কমপ্লিট। তারপর এখান থেকে বেরিয়ে গুয়াহাটি শহরের ব্রহ্মপুত্র নদীর পাশের যে অঞ্চলগুলো সেগুলো একটু করে দেখতে পারেন, মার্কেটের দিকে একটু এসে দেখতে পারেন। আমরা চলে এসেছিলাম শিল্পগ্রামের পাশেই একটি কলাক্ষেত্র রয়েছে, সেই কলাক্ষেত্রে একটি রাত্রের প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। এখানে বিহু ড্যান্সের একটি প্রোগ্রাম আমরা দেখেছিলাম। তো রাত্রিটা বা সন্ধ্যেটা বেশ ভালোভাবেই এই প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের কেটে গেছিল। তো আমরা আর বেশি দেরি না করে পরের দিন সকালেই একদম রেডি হয়ে রওনা দিয়েছিলাম ডাউকি লেকের উদ্দেশ্যে। আপনাদেরকে বলে রাখি, এই গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স কিন্তু 100 কিলোমিটার এবং গুয়াহাটি থেকে ডাউকির যে দূরত্ব সেটা কিন্তু 208 কিলোমিটার। তো গুয়াহাটি থেকে শিলং যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে আর ডাউকি যেতে প্রায় 9 ঘন্টা সময় লাগে। তবে যাওয়ার পথে আরও কিছু পয়েন্ট দেখতে দেখতে ডাউকি যাওয়া যায়। তো ডাউকি যাওয়ার পথে আমরা উমিয়াম লেকটাও ঘুরে দেখেছিলাম। সেই উমিয়াম লেক একদম পাহাড়ের মধ্যেই বিরাট বড় লেক। এই লেকে এখানে বেশ কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে থাকে। সেই অ্যাক্টিভিটির যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখাবো। যেখানে যারা যারা অ্যাক্টিভিটি করতে এসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। आपका नाम थोड़ा बता दीजिए। मेरा नाम शगुन झा है। आप कहाँ से आए हैं? मैं मध्य प्रदेश से आई हूँ। तो किस लिए आए हैं यहाँ पर? एक्चुअली यहाँ पर सेलिंग का कंपटीशन हो रहा है, हम लोग इसके लिए आए हैं। अच्छा, ये कंपटीशन कितने दिन चलेगा? ये कंपटीशन 1 to 6 है। 1 to 6। 1 to 6 अप्रैल ये हम लोग का रेसेस है। 1 अप्रैल से स्टार्ट है। अच्छा, क्या? तो कितना बोट आप लोग लेके आए हैं यहाँ पर? हम लोग का टोटल 26 एंट्रीज है, अलग अलग क्लासेस की बोट है। तो कौन कौन टाइप के बोट है थोड़ा बता दीजिए थोड़ा। ये 29er है डबल हैंडेड, जिसमें 2 लोग सेल करते हैं। अच्छा, और बाकी यहाँ पे सारे सिंगल हैंडेड है और पीछे 2 420s हैं, हाँ। उसमें भी 2 लोग सेल करते हैं। तो थैंक यू मैम। ओके, वेलकम। তো ডাউকি যাওয়ার পথে আমরা এই উমিয়াম লেকটাও ঘুরে দেখেছিলাম। উমিয়াম লেক ঘুরে তারপর আমরা শিলংকে বাইপাস করে পৌঁছে গেছিলাম ডাউকির উদ্দেশ্যে। আমরা ডাউকি গিয়ে পৌঁছেছিলাম বিকালের মধ্যে। তো বিকালে আমরা ডাউকি পৌঁছে সেখানে সেই ডাউকি নদীতে বোটিং করে নিয়েছিলাম। আর এই ডাউকিতে বোটিং করতে গেলে কিন্তু একটা বোটে মাত্র 3 জন করে এরা নেয় আর 800 টাকা করে এই বোটের ফেয়ার। তো যেহেতু আমরা 4 জন ছিলাম তাই 3 জনের বেশি যেহেতু উঠতে দেবে না, সেই জন্য আমাদের 2খানা বোট ভাড়া করতে হয়েছিল এবং বোটের টাইমিং থাকে 30 মিনিট এবং 45 মিনিট। আমরা 45 মিনিটের বোটিংটা নিয়েছিলাম, যাতে আমাদের ভাড়া লেগেছিল 1000 টাকা করে, 2000 টাকা দুটো বোটে। তো আমরা 2 জন করে দুটো বোটে উঠে এই ডাউকি রিভারটা ঘুরে দেখলাম। তবে যে জন্য পরিচিত সেই স্বচ্ছ জল, সেই স্বচ্ছ জল কিন্তু আমরা পাইও নি। আর তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা কবে লাস্ট এই স্বচ্ছ জল পেয়েছিল সেটাও বলতে পারলো না। তবে আপনারা আর স্বচ্ছ জলের চিন্তায় আসবেন না, শুধুমাত্র বোটিং করার জন্য এখানে আসতে পারেন। তো এখন আর খুব স্বচ্ছ জল পাওয়া যায় না, আর বর্ষা হয়ে গেলে তো একদমই নয়। আর এই যে ডাউকি জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের একদম গায়ে, মানে এই যে রিভারটা রয়েছে এই রিভারের ওপরের যে প্রান্তটা রয়েছে সেটাই কিন্তু বাংলাদেশের। আপনারা যখন এই বোটে চাপবেন তখন উল্টো দিকে দেখতেই পাবেন ওইদিকে বাংলাদেশের দিকেও অনেক ধরনের বোট, তারাও এই ডাউকি রিভারে বোটিং করানোর জন্য প্রস্তুত। আর এখানে আপনারা দেখতে পাবেন পরে বাংলাদেশ আর এপারের ইন্ডিয়া। ওপারের হচ্ছে তামাবিল বলে যে জায়গাটা রয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশের তামাবিল সাইড, আর আমাদের এই দিকটা হচ্ছে ডাউকি সাইড। তো আমরা এই ডাউকিতে বেশ কিছুটা বোটিং করে বেশ এনজয় করে তারপর আমরা চললাম ডাউকির যে বর্ডার রয়েছে সেই বর্ডার এলাকাতে। আর এই ডাউকিতে যে নদীটা রয়েছে সেই নদীটার নাম কিন্তু উমঙ্গট রিভার। এই উমঙ্গট রিভারের ওপরে রয়েছে একটা ব্রিজ, যেটা সাসপেনশন ব্রিজ, এবং ব্রিটিশ আমলে এই ব্রিজটা তৈরি হয়েছিল 1932-তে। এই ব্রিজটা হচ্ছে ডাউকি ব্রিজ নামেই পরিচিত। এই ব্রিজ দিয়েই আমরা উমঙ্গট নদীকে পার করে চলে যাব বাংলাদেশ বর্ডারের দিকে। আর 1 কিলোমিটারের মতো এগোলেই কিন্তু আমরা পেয়ে যাব এই ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেটকে। সেই বর্ডার এলাকাটা ফ্রেন্ডশিপ গেট ডাউকি নামে পরিচিত, যেটা ইন্ডিয়া বাংলাদেশের একটি বর্ডার। অপর প্রান্তে সেই তামাবিল অঞ্চল রয়েছে। তো সেইখানে কিছুটা সময় কাটিয়ে চা পানের বিরতি নিয়ে আমরা পরবর্তী যে গন্তব্য এশিয়ার যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম সেই মাউলিলং ভিলেজের উদ্দেশ্যে আমরা চললাম। তো প্রায় সন্ধে নেমে এসেছে এবং যাওয়ার পথে একটা ছোট ফলসকেও আমরা দেখতে পেলাম।
এবং বাংলাদেশের বর্ডারের সেই কাঁটাতারের বেড়াকেও দেখতে পাচ্ছি এবং কাঁটাতারের বেড়ার পাশ দিয়েই আমাদের গন্তব্য সেই মাউলিলং ভিলেজ। প্রায় সন্ধে নেমেই এসেছে, সেই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের পরবর্তী গন্তব্য এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম সেই মাউলিলং ভিলেজে। আর এই মাউলিলং ভিলেজে আমরা আজকে রাত্রিবাস করব, কারণ সন্ধ্যা নেমেই এসেছে, রাত্রি হয়ে গেছে। আর এই যে মাউলিলং ভিলেজে একদিন যে থাকার অভিজ্ঞতা, সেটা সত্যিই কিন্তু এক অপূর্ব অভিজ্ঞতা। আপনারাও যদি পারেন এই মাউলিলং ভিলেজে একদিন এসে থেকে দেখবেন এশিয়ার মধ্যে সবচেয়ে যে পরিচ্ছন্ন গ্রাম, এখানে থাকার অভিজ্ঞতা এবং এখানকার সকালটা উপভোগ করা সত্যি একটা আনন্দের বিষয়। আর এখানকার যে বাড়িগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই হোমস্টের ব্যবস্থা রয়েছে, তো আপনাদের থাকার জন্য খুব একটা অসুবিধা হবে না। তবে এখানকার যে হোমস্টেগুলো রয়েছে, সেই হোমস্টেগুলো যেগুলো ডবল বেডরুম, সেগুলোর ভাড়া 2 থেকে 2,500 টাকা, এবং যেগুলো 4 বেডের রুম সেগুলো 3,000 টাকার মতো ভাড়া পাওয়া যায়। তো একটুখানি কস্টলি হলেও এখানে একদিন থাকা সত্যি সৌভাগ্যের ব্যাপার। এবং এখানকার গ্রামটা আপনারা অবশ্যই ভালো করে ঘুরে দেখবেন। এখানকার গাছ ফুল সবই খুব উপভোগ্য, এবং রয়েছে সেই হোমস্টেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, সেই হোমস্টের নাম এবং ফোন নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনারা এখান থেকে ফোন করে হোমস্টে বুক করতে চান, তাহলেও সেখান থেকে আপনারা বুক করতে পারবেন। একদিন মাউলিলং ভিলেজে থেকে সকালটা এখানে ভালো করে ঘুরে দেখে নেওয়ার পর সকালবেলা আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে। তো আমরা এরপর যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো চেরাপুঞ্জিতেও যাওয়ার পথে বেশ কিছু পয়েন্ট আমরা ঘুরে দেখে তবেই কিন্তু চেরাপুঞ্জি গিয়ে পৌঁছাবো। তো যাওয়ার পথেই আমাদের এই মাউলিলং ভিলেজ থেকে একটু দূরেই একটি লিভিং রুট ব্রিজ রয়েছে, যেটা খুবই ভালো এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর। একটি পাহাড়ি নদীর ওপর এই রুট ব্রিজ তৈরি হয়েছে। এখানে এই রুট ব্রিজ দেখতে আমরা চলে এলাম, এবং এই রুট ব্রিজ দেখতে গেলে অবশ্যই আপনাকে কিছুটা হেঁটে একটু নিচের দিকে নামতে হবে, তবেই কিন্তু আপনারা এই রুট ব্রিজ দেখতে পাবেন। তো এই হেঁটে আমরা আস্তে আস্তে একদম সেই নিচের দিকে চললাম, এবং এই রুট ব্রিজ দেখতে গেলেও আপনাদের একটা টিকিট কাটতে হয়, সেটা 40 টাকা পার হেড। এবং এই রাস্তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। এখানকার যে ব্ল্যাকবেরি, এই ব্ল্যাকবেরি এখানে পাওয়া যায়, এটা অবশ্যই খাবেন, এবং এটা একটু নুন দিয়ে বা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানকার আরও যে ফলমূল রয়েছে সেগুলো আপনারা টেস্ট করে দেখতে পারেন। রয়েছে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস, যদি পছন্দ হয় সেখান থেকে সেগুলো কিনতে পারেন। তো এই লিভিং রুট ব্রিজ দেখতে খুবই ভালো লাগবে, এবং এখানকার পরিবেশটা আপনাকে খুব আনন্দিত করবে। তবে আপনাদের আর একটি কথা জানিয়ে রাখি যে এখানে কিন্তু আরও একটি রুট ব্রিজ রয়েছে, যেটা ডবল টেকার লিভিং রুট ব্রিজ, সেটা কিন্তু আর একটু দূরত্ব রয়েছে, এবং সেই রুট ব্রিজ কিন্তু অনেকটা ট্রেকিং করে তবেই সেই রুট ব্রিজের যে মেন পয়েন্ট সেখানে পৌঁছানো যায়। যারা একটু বয়স্ক বা যারা খুব বেশি হাঁটাচলা করতে পারেন না, তারা এই ডবল টেকার রুট ব্রিজে যেতে খুবই কষ্ট ভোগ করবেন। তাই যারা এই রুট ব্রিজ দেখেছেন তাদের হয়তো আর ডবল টেকার রুট ব্রিজ দেখার প্রয়োজন পড়বে না। আর এই ডবল টেকার রুট ব্রিজে কিন্তু দূরত্ব অনেকটাই, এবং এখান থেকে অনেকটা নিচে নামলে তবেই কিন্তু এই রুট ব্রিজ দেখতে পাওয়া যায়, যেটা প্রায় 1 ঘন্টার মতো আপনাকে হেঁটে নিচের দিকে নেবে তবেই কিন্তু সেই রুট ব্রিজ দেখতে পাওয়া যায়। তো আপনাদের এই রুট ব্রিজের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ডবল টেকার রুট ব্রিজটা কীরকম। যদি আপনারা এই রুট ব্রিজ দেখতে চান তাহলে অবশ্যই এই ডবল টেকার রুট ব্রিজেও চলে আসতে পারেন, আর এই লিভিং রুট ব্রিজ আপনারা দেখে নিতে পারেন। তো এরপর এই রুট ব্রিজ দেখে পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে চললাম চেরাপুঞ্জি। আর চেরাপুঞ্জিতে যাওয়ার পথে রাস্তার ধারেই আবার একটি ভ্যালি আমাদের সামনে পড়লো, যেটা ড্যামপেগ ভ্যালি বলেও পরিচিত। সেই ভ্যালিটা বেশ বড় ভ্যালি, এবং রাস্তার ধারে রয়েছে এর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে কিছুটা দাঁড়িয়ে আপনারা এই ভ্যালির দৃশ্যটা উপভোগ করতে পারেন। এই ড্যামপেগ ভ্যালির দৃশ্য উপভোগ করে পরবর্তী যে গন্তব্য চেরাপুঞ্জির দিকে রওনা দিয়েছি। রাস্তার দুধারের দৃশ্য সত্যিই খুব অপূর্ব, বিভিন্ন ধরনের
ঝাউ গাছ এবং গরু চড়ার যে দৃশ্য সেটি সত্যি আমাদের মুগ্ধ করেছে। এবং বিভিন্ন পাহাড় পেরিয়ে দুপুরের মধ্যে এসে পৌঁছলাম এই চেরাপুঞ্জি শহরে। আর চেরাপুঞ্জি শহরে আসার পর আমরা এখানে রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই রামকৃষ্ণ মিশনটা একটুখানি ঘুরে দেখলাম। আর এখানে একটি মিউজিয়ামও রয়েছে, যারা দেখতে চান তারা ঘুরে দেখতে পারেন। আর এই চেরাপুঞ্জি থেকে 5-6 কিলোমিটার দূরত্বে রয়েছে আরেকটি ওয়াটারফলস। এই ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে নোখালিকাই। এই নোখালিকাই ওয়াটারফলসে আমরা চলে এলাম। এখানেও কিন্তু এন্ট্রি ফিস রয়েছে। এন্ট্রি গেটের কাছে যে কাউন্টার রয়েছে সেখান থেকে পার হেড 100 টাকা টিকিট কেটে আমাদের যে ওয়াটারফলসের ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টে যেতে হবে। এই ওয়াটারফলসটা বেশ বড়ই, অনেক ওপর থেকে নিচে জল পড়ছে। যদিও মেঘলা থাকলে খুব পরিষ্কারভাবে দেখা যায় না, কিন্তু তাহলেও ভিউ পয়েন্ট থেকে দেখতে বেশ ভালোই লাগে। এবং এখানটা কিছুটা সময় কাটিয়ে আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানে আপনারা বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস, এবং সবচেয়ে যে জিনিসটা আপনাদেরকে বলে রাখা দরকার যে এখানে বিভিন্ন ধরনের রান্নার মশলা কিন্তু পাওয়া যায়, যেটা খুবই উন্নত মানের। এবং এই সব হলুদ, লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এর মধ্যে হলুদ বা দারচিনি আপনারা অবশ্যই কিনবেন, কারণ এখানকার যে হলুদের টেস্ট বা দারচিনির যে টেস্ট সত্যি কিন্তু খুবই অপূর্ব অন্যান্য জায়গার থেকে। অবশ্যই সস্তায় এখানে এই হলুদ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবই কিন্তু পেয়ে যাবেন। তো যদি আপনারা মনে করেন এখান থেকে এই সব জিনিসও একটু কেনাকাটা করে নিতে পারেন। তো এই সবগুলো দেখার পর আমাদের যে পরবর্তী গন্তব্য সেটা হচ্ছে চেরাপুঞ্জির ইকো পার্ক। সেই ইকো পার্কের দিকে রওনা দিয়েছি। সেই রাস্তা ধরে আমরা চলেছি চেরাপুঞ্জির ইকো পার্কের উদ্দেশ্যে। তো অবশেষে আমরা চলে এলাম এই ইকো পার্কে। এবং ইকো পার্কের এখানে রয়েছে টিকিটের কাউন্টার, এখানেও 20 টাকা করে টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হয়। এই যে চেরাপুঞ্জির ইকো পার্কটা, এটা পাহাড়ের মধ্যেই তৈরি করা হয়েছে। এই ইকো পার্কের নিচের যে ভ্যালিটা রয়েছে সেটাই কিন্তু 7 সিস্টার ফলস। তো আজকে আমরা 7 সিস্টার ফলসে যাব না, আমরা এই ইকো পার্ক দেখে আজকের আমাদের যে পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে মাউসমাই কেভ। এই মাউসমাই কেভ একটা বিরাট পাহাড়ের মধ্যে গুহা, সেই গুহাটা দেখব। এখানে কিন্তু মাইন্সও রয়েছে, যারা মাইন্স দেখতে চান, কোল মাইন্স, মাইন্সও ঘুরে আসতে পারেন। তো আমরা এই মাউসমাই কেভ ঘুরে দেখব। তো মাউসমাই কেভ এখান থেকে ইকো পার্ক থেকে খুবই কাছে। তো এখান থেকে আমরা চলে এলাম এই মাউসমাই কেভে। তো এই কেভের মধ্যে আসতে গেলেও আপনাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে। এবং এই যে কেভটা প্রায় পাহাড়ের তলায় 150 মিটার রাস্তা রয়েছে। এই 150 মিটার রাস্তা এই কেভের মধ্যে দিয়ে এসে তবেই আপনাকে অন্য প্রান্তে যেতে হবে। তো এই কেভের মধ্যে দিয়ে যাওয়ার একটা অপূর্ব অভিজ্ঞতা আমাদের হয়েছিল কেভে। আর এর মধ্যে বিভিন্ন জায়গা এতই সরু ছিল যে আমাদের একদম হামাগুড়ি দিয়ে কাত হয়ে তবেই সেখান দিয়ে যেতে হয়েছিল। আর এখানকার যে পাহাড়ের যে পাথরগুলো রয়েছে এক অন্য ধরনের পাথর, সেটা আপনারা নিজের চোখে না দেখলে সত্যি কল্পনা করতে পারবেন না যে এই মাউসমাই কেভের যে ভেতরের শিলা বা পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো কি ধরনের পাথর। তো তবে এখন বর্তমানে এই কেভের ভেতরে লাইটের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এই কেভের মধ্যে দিয়ে যেতে। নতুন ধরনের অভিজ্ঞতা আপনারা অবশ্যই সঞ্চয় করতে পারবেন এই কেভের ভেতরে এলে। তো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তো আপনারা এই কেভের মধ্যে একটু ঘুরে আসতে পারেন এবং ভেতরের যে অভিজ্ঞতা সেটাও সঞ্চয় করে নিতে পারেন। তো এই কেভ ঘুরতে ঘুরতেই আমাদের প্রায় সন্ধে গড়িয়ে এসেছে। আর এর পাশে এবং এর আশেপাশেই রয়েছে ছোটোখাটো অনেক জিনিসের দোকান। সেই দোকানটা আপনারা ঘুরে দেখতে পারেন। যদি কিছু কেনাকাটা করতে চান এখান থেকে কিছু জিনিস আপনারা কেনাকাটা করে নিতে পারেন। এরপর আবার আপনারা ফিরে আসুন চেরাপুঞ্জির যে মাউসমাই লোয়ার রোড রয়েছে, এটা এখানে আপনারা বিভিন্ন ধরনের হোমস্টে পেয়ে যাবেন। তো আমরা আজকের যে রাত্রিবাস সেটা করব ওয়েটল্যান্ড বলে একটি হোমস্টেতে। এই হোমস্টের ফোন নম্বরও আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। যারা প্রয়োজন মনে করবেন এই ফোন নম্বরে আপনাদের
রুম বুক করে নিতে পারেন। এখানেও রুম রেন্ট মোটামুটি ওই একই ধরনের, 2 থেকে 2,500 টাকার মধ্যে ডবল বেড পেয়ে যাবেন এবং 3,000 টাকায় আপনারা 4 বেড পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে নিজের রেস্টুরেন্ট, সেখান থেকে আপনারা রাত্রির খাওয়া দাওয়া পেয়ে যাবেন। এবং রাস্তার ওপরে বেশ সুন্দর পরিবেশে, বেশ পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর এই হোমস্টেটা। এই হোমস্টেতে আমরা রাত্রিবাস করেছিলাম এবং সেখান থেকে রাত্রিবাস করে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম 7 সিস্টার ফলসের উদ্দেশ্যে। 7 সিস্টার ফলসটা খুবই কাছে, মানে আমাদের যে ইকো পার্ক আমরা গেছিলাম সেই ইকো পার্ক থেকে আর একটু এগোলেই রয়েছে সেই 7 সিস্টার ফলস, যেটা আপনার নোস গেটিং ফলস নামেও পরিচিত, কিন্তু এটা 7 সিস্টার ফলস নামেই সবাই ডাকে। কিন্তু 7 সিস্টার ফলসের যে জলধারা সেটা কিন্তু এখন একদমই নেই। কয়েকটা সরু সরু জলপ্রপাত আপনারা দেখতে পাবেন। আর সেই যে ভ্যালিতে এত পরিমাণ মেঘ জমা থাকে যে আপনারা সেটা হয়তো ঠিকমতো পরিষ্কারভাবে দেখতেও পাবেন না। তবে খুব কপাল ভালো না থাকলে 7 সিস্টার ফলসের পুরো জিনিসটা দেখা যায় না। তাই যতটা সম্ভব আপনারা এখান থেকে দাঁড়িয়ে সেই ফলসের দৃশ্য উপভোগ করে নিতে পারেন। এবং এরও উল্টো দিকে রাস্তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের চায়ের স্টল, স্ন্যাক্সের স্টল। এইসব দোকানে আপনারা সকালের প্রাতরাশ সেরে নিতে পারেন। তো 7 সিস্টার ফলস দেখার পর আমরা শিলংয়েরই পাশে আরেকটি যে নামকরা এবং খুবই সুন্দর যে ফলস রয়েছে সেই এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রায় 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই এলিফ্যান্ট ফলসে। তো এলিফ্যান্ট ফলসে আসতে গেলে আপনাদের যে মেন গেট রয়েছে সেই মেন গেটেই আপনাদের টিকিট কাটতে হবে এবং এখানকার যে টিকিটের মূল্য সেটা হচ্ছে পার হেড 100 টাকা করে। তো পার হেড 100 টাকার টিকিট কেটে তবেই আপনারা এই ফলসের ভেতরের দিকে আসতে পারেন। এবং ভেতরে আসার পর রয়েছে পার্কিং এরিয়া, সেখানে পার্কিং এরিয়াতে আপনার গাড়ি পার্ক করে একটু নিচের দিকে নামলেই যে ভ্যালি মতো জায়গাটা রয়েছে সেই জায়গাতে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এবং দোকানপাট থেকে আপনারা সেখানে কেনাকাটা করতে পারেন। এবং এলিফ্যান্ট ফলসের যে মেন গেট সেখান দিয়ে আপনার সেই ফলসের সমস্ত বিবরণ দেওয়া রয়েছে এবং এই যে ফলস, সেই ফলসটা 3টে স্টেজে বিভক্ত, সবটাও এখানে বলা আছে। তো আপনারা ভেতরে যখনই নামবেন তখনই দেখবেন যে এই একটি ছোট্ট পাশে এখানে যে খাসি যে সম্প্রদায় রয়েছে সেখানে তাদের যে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়ের সাজে আপনাদের ফটো তোলার ব্যবস্থা রয়েছে। যারা এখানকার সেই সব ড্রেস পরে ফটো তুলতে চান সেই ফটো সেশন আপনারা করে নিতে পারেন। তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলেই আপনারা এই এলিফ্যান্ট ফলসের প্রথম যে স্টেজ সেই স্টেজটি দেখতে পাবেন এবং এখান থেকে ভিউ পয়েন্টে বেশ সুন্দর লাগবে এবং বেশ বড় জলপ্রপাত আর বেশ সুন্দর। এই জলপ্রপাতের পাশে আপনার বেশ কিছু ফটো এবং ফটো সেশন করে নিন। এই ফটো সেশন করে পরবর্তী যে দুটো স্টেজ রয়েছে ফলসের সেই ফলসের দিকেও চলে আসতে পারেন। তো আস্তে আস্তে আরও একটু নিচের দিকে নামলেই একটি ছোট ব্রিজের উপর থেকেই এলিফ্যান্ট ফলসের যে দ্বিতীয় স্টেজ রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এই দ্বিতীয় স্টেজটা দেখে আবার একটু নিচের দিকে আপনাদেরকে নেমে যেতে হবে। আর সেখান থেকে একটু নিচের দিকে নেমে গেলে এই এলিফ্যান্ট ফলসের তৃতীয় যে স্টেজ সেই তৃতীয় স্টেজটাও দেখতে পাবেন। আর সেখান থেকে এই যে দৃশ্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। আর এই শিলং শহরের যতগুলো ওয়াটারফলস দেখেছেন তার মধ্যে এই এলিফ্যান্ট ফলসকেই আপনার শ্রেষ্ঠ বলে মনে হবে। আর এখানকার যে জলের পরিমাণ, এখানকার যে ওয়াটারফলসের দৃশ্য এবং আশেপাশের যে পরিবেশ সেটি সত্যি আপনাদেরকে মুগ্ধ করবেই। তো বন্ধুরা, আপনারা যখন শিলংয়ে আসবেন এই ফলসটা অবশ্যই দেখবেন। এবং এই এলিফ্যান্ট ফলসের একটু ওপর দিকে রয়েছে একটি গার্ডেন, সেই গার্ডেনটাও আপনারা ঘুরে দেখতে পারেন। আর যদি সময় কম থাকে আশপাশটা ঘুরে একটু ভালো করে ফটো সেশন করে নিয়ে আপনারা ফিরে আসতে পারেন শিলংয়ের উদ্দেশ্যে। এই রাস্তাটাও বেশ সুন্দর, পাহাড়ি রাস্তা এবং দুদিকে ঝাউবন। সেই রাস্তা দেখতে দেখতে পাহাড়ের বিভিন্ন আঁক বাঁক থেকে পাহাড়ের ভ্যালির দৃশ্য উপভোগ করতে করতে আপনারা আস্তে আস্তে পৌঁছে যান শিলংয়ের উদ্দেশ্যে। তো এই শিলংই হচ্ছে মেঘালয়ের রাজধানী এবং খুব সুন্দর শহর। এই শহরের চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের দেখার জায়গা, সেটাও আপনারা দেখতে পারেন। তো আমরা যাওয়ার পথে পেয়ে গেছিলাম একটি টি গার্ডেনকে, একটুখানি নেবে সেই টি গার্ডেনের আশপাশটা ঘুরে দেখে নিলাম এবং দেখে নেওয়ার পর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম শিলংয়ের যে মেন সিটি সেই শিলং সিটিতে। তো শিলং সিটিতে আমরা যখন পৌঁছালাম সেখান থেকে আমাদের মনে পড়লো
রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে বসে তার একটি কবিতা শিলংয়ের চিঠি, যেটা 9 জুন 1923 সালে লিখেছিলেন। তো সামনেই রয়েছে সেই রবীন্দ্রনাথের মূর্তি, সেই আর একটুখানি ভেতরে ঢুকলেই সেই বাড়িটি আমরা দেখতে পাবো। আশপাশের যে সুন্দর পরিবেশ সত্যি আমাদের মুগ্ধ করবে এবং এখানে কিছুটা সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হবে। সেই শিলংয়ের যে বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন সেই বাড়িটি দেখার জন্য আমাদের মনটা কেমন যেমন আঁকপাক করে উঠলো। তো আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই সিটি থেকেই মাত্র একটু দূরেই রয়েছে সেই বাড়ি। সেই বাড়ির একদম গেটে এসে পৌঁছালাম। তবে আপনাদের জানিয়ে রাখি, এই বাড়িটা এখনো সরকার অধিগ্রহণ করেনি, এটা বর্তমানে একজনের প্রাইভেট প্রপার্টি। যাই হোক, সেই ভদ্রলোক এখনও এই বাড়িটি পাবলিক বা জনগণের দেখার উদ্দেশ্যে খুলে রেখেছেন। যারা বাইরে থেকে যায় তারা রবীন্দ্রনাথের সেই স্মৃতিকে উপলব্ধি করার জন্য সেই বাড়িটিতে ঘুরে আসে। তো আমরা সেই রবীন্দ্রনাথের বাড়ি ঘুরে আমরা ফিরে এলাম শিলং শহরের মধ্যে। আর আপনারা জানেন যে শিলং শহরের পুলিশ বাজার হচ্ছে একটি বিখ্যাত জায়গা। এই পুলিশ বাজারে যদি আপনারা মনে করেন যে এখানে হোটেলে থাকতে চান, তাহলে এই পুলিশ বাজার এলাকায় রয়েছে বিভিন্ন ধরনের হোটেল। তো আপনারা 1,500 থেকে 2,000-এর মধ্যে এখানে আপনারা রুম পেয়ে যাবেন। এই পুলিশ বাজারে আপনারা আপনাদের একটি ঘর ভাড়া নিতে পারেন। আর পুলিশ বাজার এলাকার যে দোকানপাট রয়েছে, বাজার রয়েছে, শপিং মল রয়েছে, সব কিছুই ঘুরে দেখতে পারেন। তবে পুলিশ বাজারের যে ফুটপাতের যে মার্কেট বেশ অনেক বড়, এবং এখান থেকে কেনার আর একটা অভিজ্ঞতাও আপনাদের বলে রাখি, এখানে কিন্তু যেমন নতুন জিনিস পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে কিন্তু পুরনো জিনিসও পাওয়া যায়। তাই আপনাদের একটু বুঝে সেখান থেকে কেনাকাটা করতে হবে। আপনারা একটু বুঝে সেখান থেকে কেনাকাটা করবেন এবং আশেপাশের দোকানপাট এলাকা সবই ঘুরে দেখে নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে এই শিলংয়ে একদিন থেকে শিলংয়ের আশপাশটা ঘুরে দেখবেন, তাহলে আপনারা তাও করতে পারেন এবং আশপাশে যে সমস্ত ছোট ছোট পয়েন্ট রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই দিনকে ফিরতে হয়েছিল, কারণ উমিয়াম লেকের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা সারাইয়ের কাজ চলছিল এবং পরের দিন সেই ব্রিজটা সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রাখা হবে বলে নোটিশ দেওয়া হয়েছিল। সেই জন্য আমরা আর পরের দিনের অপেক্ষায় থাকতে পারিনি, কারণ পরের দিনই আমাদের ফ্লাইট। আর সেই ফ্লাইট যদি মিস করি তাহলে আর আমাদের সেদিনকে ফেরা হবে না এবং আরও দুর্ভোগের মধ্যে পড়তে হবে। তাই আমরা শিলংকে সেই দিনকের মতো কাটছাট করে রাত্রিরে আর নাইট স্টে না করে আমরা দুপুরের পরেই বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। তো সেই জন্য শিলংটা আমাদের আর থাকা হয়নি, শুধুমাত্র একটুখানি ঘোরাফেরা করে লোকাল যে জায়গাগুলো রয়েছে সেইগুলো দেখতে দেখতে আমরা আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো সেদিন রাত্রির মধ্যেই আমরা ফিরে এলাম গুয়াহাটিতে এবং গুয়াহাটিতে সেই দিনকে রাত্রিবাস করে পরের দিন সকালে চলে গিয়েছিলাম গুয়াহাটি শহরের খুব নামকরা একটি কলাকেন্দ্র, যেটা হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র। এই কলাক্ষেত্রে মিউজিয়ামও রয়েছে, আপনারা সেই সব মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। এবং অবশ্যই যেটা দেখবেন সেটা হচ্ছে ভূপেন হাজারিকা সংগ্রহালয়। এই ভূপেন হাজারিকা সংগ্রহালয় কিন্তু ভূপেন হাজারিকার জীবনের সমস্ত কিছু জিনিস আপনারা এখান থেকে দেখতে পাবেন। তিনি যে সমস্ত রত্নে উনি ভূষিত হয়েছিলেন, সমস্ত রকম মেডেল, সমস্ত রকম ব্যবহার্য জিনিস, তার গান গাওয়ার জিনিস, কোন কোন লোকের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন, কিরমভাবে তিনি জীবন কাটিয়েছিলেন, এবং সব কিছুই এই ভূপেন হাজারিকা সংগ্রহালয়ে আপনারা দেখতে পাবেন। তবে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। বাইরের এই অংশটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই যদি সময় থাকে এই শ্রীমন্ত শঙ্করদেবের কলাক্ষেত্রতে আপনারা একবার আসবেন এবং এখানকার সমস্ত কিছুই আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। তারপরও আমাদের হাতে একটা দিন সময় ছিল, তাই আমরা চলে গেছিলাম এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরত্বে একটি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির নাম পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আমরা ঘুরে দেখব বলে মনস্থির করলাম। এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে আমরা একটু ঘুরে দেখার জন্য চলে এলাম। এখানে এসেই দেখলাম যে এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ঘোরার জন্য বিভিন্ন ধরনের জিপের ব্যবস্থাও রয়েছে। তো এই সমস্ত জিপ ভাড়া নিতে গেলে প্রায় আপনাদের 2500-2550 টাকা করে ভাড়া পড়ে যাবে 4 জনের জন্য। তো
যদি আপনারা চান যে জিপে করে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরটা ঘুরে দেখবেন, তাহলে এই জিপ এখান থেকে ভাড়া নিতে পারেন। এটা 1 ঘন্টা আপনাদেরকে এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ঘুরে দেখাবে। তবে এই স্যাঞ্চুরির মধ্যে বেশিরভাগ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গন্ডার। বেশ কিছু গন্ডার এখানে রয়েছে, বিভিন্ন মোষ রয়েছে, হাতি রয়েছে। আগে এই হাতির পিঠে করেও এখানে ঘোরাবার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে এখন সেটা হচ্ছে না। আপনারা যদি গন্ডার বা রাইনো দেখতে চান তাহলে কিন্তু এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে একটু ঘুরে নিতে পারেন। আর এখানে রয়েছে আর একটি হ্যাঙ্গিং ব্রিজ, সেই হ্যাঙ্গিং ব্রিজটা আপনারা দেখে নিতে পারেন। পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির জায়গা হয়ে গেলে পাশের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে কিছুটা গেলে সেখানেও আপনারা রাস্তার ধারে দেখতে পাবেন যে বিভিন্ন ছোট বড় রাইনো সেখানে ঘোরাঘুরি করছে। তাদেরও একটু ফটো আপনারা তুলে নিতে পারেন, বা এখান থেকে যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্ট থেকে তাদেরকে দেখে নিতে পারেন। তো এই সবগুলো দেখার পর আমরা সন্ধ্যাবেলার মধ্যেই চলে এসেছিলাম এই গুয়াহাটি শহরের মেন যে প্রাণকেন্দ্র। আমরা চলে এসেছিলাম এই দুগলি পুকুরিয়া এলাকাতে। এখানে একটি বিরাট বড় পার্ক রয়েছে, বোটিং এর ব্যবস্থা রয়েছে, এবং সবচেয়ে যে ব্যাপারটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এই দিগলি পুকুরিয়ার যে পাশেই একটি ছোট রাস্তা রয়েছে, সেই রাস্তাতে একটি রয়েছে ফ্রুট পার্ক, মানে বিভিন্ন ধরনের খাবারের দোকান একদম পসরা করে সাজানো রয়েছে। আপনাদের যে জিনিসটা খাবার দরকার সেখান থেকে আপনারা কিনে খেতে পারেন। তবে যদি গুয়াহাটি আসেন তাহলে এই দিগলি পুকুরিয়ার পাশের এই যে ফুড পার্ক, সেই পানবাজার এলাকাতে, সেই ফুড পার্কে আপনারা অবশ্যই একবার খেতে আসবেন। এবং এখান থেকে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম থেকে শুরু করে এবং বিভিন্ন রোল, পিজা, মোমো বা চিকেনের বিভিন্ন ধরনের যে আইটেম সব কিছুই কিন্তু এই ফুড ভেন্ডিং যে স্ট্রিট রয়েছে সেই স্ট্রিটে আপনারা একবার চেখে দেখতে পারেন। তো অবশ্যই আপনারা এই প্লাজাতে চলে আসবেন, এখানে সমস্ত রকমের খাবার আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের এই এলাকাটা দেখতেও খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এই এলাকাতে একবার এসে ঘুরে যাবেন। আমরা সেদিনকের মতো আমাদের জার্নি শেষ করে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে গুয়াহাটির এয়ারপোর্ট। রাত্রির 9:30টায় আমাদের রয়েছে ফ্লাইট, তাই আমাদের 7:30 8টার মধ্যে গুয়াহাটির এয়ারপোর্ট পৌঁছতে হবে। তাই আর খুব বেশি দেরি না করে আমরা রওনা দিলাম গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই গুয়াহাটি এয়ারপোর্টে। সেখানে আমাদের চেকিং, বোর্ডিং সব কিছু করে নিয়ে অপেক্ষা করতে থাকলাম কলকাতার ফ্লাইটের জন্য। তো আমাদের ফ্লাইট এসে গেল, আমরা চেপে বসলাম ফ্লাইটের মধ্যে। দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছলাম কলকাতার নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এইভাবেই আমাদের 5 দিন এবং 4 রাত্রির যে গুয়াহাটি এবং শিলং ট্রিপের যে যাত্রা ছিল সেটা আমরা ভালোভাবেই কমপ্লিট করেছিলাম। এবং এই যে লাক্সারিয়াস ট্যুরটা আমরা করেছিলাম সেই ট্যুরের জন্য আমাদের 4 জনের খরচ হয়েছিল প্রায় 68 থেকে 70 হাজার টাকার মতো। যারা একটু ভালোভাবে ঘুরতে চান এবং কম সময়ের মধ্যে পুরো ট্রিপটা কমপ্লিট করতে চান তারা এইভাবেও কিন্তু ঘুরে দেখতে পারেন। আপনারা অনেকেই একবার ফ্লাইটে আসেন বা একবার ট্রেনে আসেন বা দুবারই আপনারা ট্রেনে করে গুয়াহাটি এসে তারপর সেখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যান, বা গুয়াহাটি থেকে শিলং গিয়ে সেখান থেকে আপনারা ঘুরতে চান। তো আপনারা যে যেরকম চাইছেন সেইভাবেও ঘুরতে পারেন। কিন্তু আজকে আমি আপনাদের এই একটা নতুন ধরনের ট্রিপের কথা বললাম, যেটা ফ্লাইটে করে গিয়ে 5 দিন 4 রাত্রি মধ্যে আপনার পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এই কম সময়ের মধ্যে গুয়াহাটি এবং শিলংয়ের মোটামুটি সমস্ত জিনিসই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের এই ট্রিপটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয়। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই লাক্সারিয়াস ট্রিপে আমাদের টোটাল যে খরচ হয়েছিল এক একজনের প্রায় 18,000 টাকার মতো খরচা হয়েছিল। যে 18,000 টাকার মধ্যে দুবারের ফ্লাইটের যাতায়াতের টিকিট রয়েছে এবং ওখান থেকে যে গাড়িটি আমরা বুক করেছিলাম সেই গাড়িটির ভাড়া রয়েছে এবং 4 জনের
ভাড়া সমেত 4টি জায়গায় নাইট স্টে এবং খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু এতে রয়েছে এবং সমস্ত কিছু দেখার যে টিকিট এই সমস্ত নিয়েই প্রায় 18,000 টাকার মতো এক একজনের খরচা হয়েছে। তো যদি আপনারা একটু ভালো করে কম সময়ের জন্য ঘুরতে চান তাহলে এইভাবে আসতে পারেন, অথবা আপনাদের নিজেদের মতো ট্রেনে করে এসে গুয়াহাটি নেবে, সেখান থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ বুক করে অথবা এখানকার লোকাল যে বাস রয়েছে সেই বাসে শিলং এসে সেখান থেকে আবার লোকাল বাসে শিলং থেকে বিভিন্ন যে ট্যুর পয়েন্ট রয়েছে সেগুলো ঘুরে দেখতে পারেন। তাতে আপনাদের খরচ অনেকটাই কম হবে। যারা যেভাবে ঘুরতে চান তারা সেইভাবে ঘুরতে পারবেন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আপনাদের ট্যুর প্ল্যানিং ঠিক করবেন। তো বন্ধুরা, আজ এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। নমস্কার।